হাসপাতালের চেম্বারে বসে আছে আয়ান, টেবিলের উপর কনুই রেখে কপালে হাত দিয়ে রেখেছে সে। সকাল থেকে এখন পর্যন্ত তার পেটে এক ফোঁটা খাবারও পড়েনি। আয়ান এমনই, তার ছন্নছাড়া জীবনের প্রথম নিয়মই যেন খাবারের অনিয়ম। বাড়িতে বসে নিয়ম করে খাওয়ার অভ্যাস তার কখনোই ছিল না। সময় মতো খাওয়া তো দূরের কথা, খিদে লাগলে বাইরে কিছু একটা খেয়ে নেওয়াই তার কাছে স্বাভাবিক। হঠাৎ দরজায় টোকা পড়ল। আয়ান মাথা না তুলেই গভীর কণ্ঠে বলল, কাম ইন। দরজা খুলে ইশতিয়াক ভেতরে ঢুকলো। ছোটবেলার বন্ধু হয় সুবাদে আয়ানের মেজাজ সম্পর্কে সে ভালোভাবে জানে, তাই কোনো অনুমতি কিংবা আনুষ্ঠানিকভাবে তোয়াক্কা না করে সোজা গিয়ে আয়ানের ডেস্কের সামনে দাঁড়ালো। আয়ান আয়নের মাথা না তুলেই বলল, বল, কি বলতে এসেছিস? ইশতিয়াক কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে রইল, অতঃপর ধীর গলায় বলল, কালকে যা করলে সেটা কিন্তু ঠিক করিসনি আয়ান। আয়ান ধীরে ধীরে কপাল থেকে হাত সরিয়ে চোখ তুলল। কি করেছি? ইশতিয়াক কিছুটা বিরক্তি হয়ে বলল, বিয়ে বাড়ি থেকে ওইভাবে বেরিয়ে গেলি, তাও সবার সামনে। তোর বাবাকে কি অবস্থায় পড়তে হয়েছিল সেটা একবারও ভেবেছিস? আয়নের মুখের পেশি শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে বলল, আর আমার সঙ্গে যেটা হলো সেটা কি ঠিক হয়েছে? ইশতিয়াক একটু থমকে গেল। মানে, তোর সঙ্গে কি হলো? আয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। কয়েক মুহূর্ত ইশতিয়াকের দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট! আমি বলতে চাইছি, আমার বাবা আমার সঙ্গে যেটা করেছেন সেটা কি ঠিক করেননি? একটু থেমে আয়ান গভীর কণ্ঠে বলল, আমার বাবা সবসময় উনার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেন। এই বিষয়টা কারো জন্য করার জন্য উনি আমাকে ফোর্স করেছেন। একজন বাবা তার সন্তানের সঙ্গে এমনটা করতে পারে না। কথাগুলো বলতে বলতে আয়নের চোখে মুখে জমে থাকা ক্ষোভ আরো স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বিয়ে করেছি ঠিক, কিন্তু ঠিক আছে, কিন্তু তাই বলে এই বিয়ে আমি মেনে নিয়েছি এমনটা ভাবার কোনো কারণ নেই। ইশতিয়াক ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু এই বিয়ে মানতে তোর সমস্যা কোথায়? আয়নের চোখে বিরক্তি ফুটে উঠল। সেই কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই, আন্ডারস্ট্যান্ড? শেষের কথাটা আয়ন একটু জোরেই বলল। ইশতিয়াক অবশ্য দমল না। সে শান্ত গলায় বলল, কৈফিয়ত চাইছি না আয়ান, শুধু বলছি তো নন্দিনীর তো কোনো দোষ নেই। নন্দিনীর নামটা শুনতেই আয়নের মুখ আরো শক্ত হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, গেট আউট ফ্রম মাই চেম্বার। ইশতিয়াক। আয়নের কথায় পুরো চেম্বার কেঁপে উঠলে। ইশতিয়াক আয়নের রাগে সামান্য তোয়াক্কা করল না, বরং প্রসঙ্গ বদলে শান্ত গলায় বলল, তুই জানিস তোর কারণে কাল বিয়ে বাড়িতে আঙ্কেলকে কতটা অস্বস্তিতে পড়তে হয়েছে? একটু থেমে আবার বলল, আমি আগে বলেছি, আজও বলছি, তুই আঙ্কেলের উপর যে পুরো রাগটা জমিয়ে রেখেছিস সেটা পুরোপুরি ঠিক নয়। তুই সবসময় শুধু নিজের দিকটাই দেখেছিস, উনার দিকটা কখনো বোঝার চেষ্টা করিসনি আয়ান। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুই কি এখন আমার বাবা হয়ে সাফাই গাইতে এসেছিস? বাবার হয়ে সাফাই গাইতে এসেছিস? ইশতিয়াক দৃঢ় কণ্ঠে বলল, না, যা সত্য সেটাই বলেছি। আয়ান বিরক্তিতে চেয়ার থেকে সামান্য সরে বসলো। হাত দুটো জোর দাঁত দাঁত চেপে বলল, ইশতিয়াক, তুই বের হ আমার চেম্বার থেকে, এখনই বের হ। আমাকে একটু একা থাকতে দে। ইশতিয়াক জানে আয়নের রাগ উঠলে সে এমনিই রুড বিহেভ করে, তাই বন্ধুর কথায় তার বিন্দুমাত্র রাগ কিংবা অভিমান হলো না। কিছুক্ষণ চুপ করে থেকে সে সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। আয়ান কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অতঃপর বিরক্তি মেশানো কণ্ঠে বলল, তুই এখানে এখনো বের হসনি? ইশতিয়াক নির্বিকার ভঙ্গিতে হেলান দিয়ে বসলো। না। আয়ান ভ্রু কুঁচকে তাকালো। কেন? ইশতিয়াক মৃদু হেসে বলল, কারণ তোর রাগ শেষ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। আয়ান কিছু বলল না, শুধু বিরক্তি চোখে বন্ধুর দিকে তাকিয়ে রইল। ইশতিয়াকও চুপ করে রইল। দুজনের মাঝখানে কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা বিষয় স্পষ্ট। আয়ান যতই নিজের চারপাশের রাগের দেয়াল তুলুক, ইশতিয়াক সেই দেয়ালের ও পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একজন, যে তাকে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। সকাল ৭টা, চট্টগ্রাম শহরে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনতলা বিশাল অট্টালিকা, চৌধুরী রয়্যাল হাউস। বাইরে থেকে দেখলে বোঝা যায় এই বাড়িটার প্রতিটা ইটের সঙ্গে জড়িয়ে আছে চৌধুরী পরিবারের ঐশ্বর্য আর প্রতিপত্তি। ট্রিপল হাইট সিলিং বিশিষ্ট ড্রয়িং রুম, যেখানে ঝুলছে স্ফটিকের তৈরি একটি বিশাল স্ট্রিলার ঝাড়বাতি এবং উঠে যাওয়া একটা বাঁকানো রাজকীয় সিঁড়ি, যা সরাসরি উপরের
তলাগুলোর দিকে চলে গেছে। গ্রাউন্ড ফ্লোরে কোনো শয়নকক্ষ নেই। পুরো তলাটাই জুড়ে রয়েছে এই বিশাল ড্রয়িং রুম। ঘরের পূর্বে পাশে রয়েছে আধুনিক একটা ওপেন কিচেন আর তার সামনে সাজানো বড় ডাইনিং টেবিল। পশ্চিম পাশে রাখা হয়েছে প্রশস্ত আরামদায়ক সোফা সেট আর মাঝখানে বিশাল খোলা জায়গাটুকু রাখা হয়েছে অবাধে চলাচলের জন্য। পুরো ফ্লোর জুড়েই যেন ছড়িয়ে আছে রাজকীয় প্রশস্ততা আর আভিজাত্যের ছোঁয়া। বাড়ির বয়োজ্যেষ্ঠরা ২য় তলায় থাকেন। আর তরুণ প্রজন্মরা ৩য় তলায় থাকে। গেস্ট রুমগুলো ২য় তলায় বরাদ্দ। এই বাড়ির বড় কর্তা আরিয়ান চৌধুরীর ছোট ভাই আরমান চৌধুরী। তারা যৌথ পরিবার বাস করে। আরিয়ান চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরী আর উনার ২ সন্তান আহিয়ান চৌধুরী আর দিয়া চৌধুরী। আহিয়ান পারিবারিক ব্যবসা সামলায় আর দিয়া ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আহিয়ান চৌধুরীর স্ত্রী শারমিন চৌধুরী আর ওদের একমাত্র মেয়ে নীরা। বয়স মাত্র ৩ বছর। আরমান চৌধুরীর একমাত্র সন্তান আয়ান। আয়ানের ৮ বছর বয়স থাকতে ওর মা মারা যায়। বর্তমানে সে একজন হার্ট স্পেশালিস্ট ও মেডিকেল প্রফেসর। আরিয়ান চৌধুরী ও আরবান চৌধুরীর ছোট বোনের একমাত্র মেয়ে। জন্মের সময় তার মা মারা যান। এরপর থেকে সে তার মায়ের বাড়িতেই বড় হয়েছে। সবাই ওকে চিনহে করলেও একমাত্র মেহজাবিন চৌধুরীকে ওকে দু চোখে সহায় করতে পারে না। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে মেডিকেল চান্স পাওয়ার জন্য কোচিংও করেছে। স্বপ্ন অনেক বড় ডাক্তার হওয়ার। পুরো ডাইনিং রুমে চৌধুরী বাড়ির অধিকাংশ সদস্য উপস্থিত। সবাই নাস্তা করতে বসেছে নন্দিনী। শারমিনের সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে টুকটাক কাজ করছে। এদিকে সেলিম চাচা আজকের বাজার করে এসেছেন। আর সেগুলোই দেখছেন মেহজাবিন চৌধুরী। সীমা ও পারুল সবাইকে নাস্তা পরিবেশন করে দিচ্ছে। দিয়ে খুবই খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে। তবে আয়রা তুলনামূলক শান্ত। দিয়া আয়রার এক হাত ধরে টানতে, টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দুজনেরই সোজা রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে ঢুকতেই নন্দিনীকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, "দিয়া, ছোট বৌমনি তুমি এখানে? আমি তোমাদের ঘরে গিয়ে তোমাকে খুঁজে এসেছি কিন্তু পাইনি।" কথাটা বলে দিয়া একটু থেমে নন্দিনীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, "আমি তোমার ননদ দিয়া। আর ওর নাম আয়রা ও তোমার আরেক ননদ।" পাশ থেকে আয়রা মৃদু হেসে মাথা নাড়ল। নন্দিনী তার স্বভাবসুলভ স্নিগ্ধ হাসি হেসে বলল, "তাই নাকি?" দিয়া এবার আয়রার মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, "দেখেছিস, বলেছিলাম না বৌমনিকে নিচেই পাবো। আর তুই বলেছিলি পরে দেওয়া যাবে।" নন্দিনী ভ্রু কুঁচকে তাদের দুজনের দিকে তাকালো। দিয়া সঙ্গে সঙ্গে হাতে থাকা গিফট বক্সটি নন্দিনীর দিকে এগিয়ে দিল। "এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট।" নন্দিনী অবাক হয়ে হাত বাড়িয়ে গিফট বক্সটি নিল। এরপর মিষ্টি হেসে বলল, "থ্যাংক ইউ দিয়া।" দিয়া সঙ্গে সঙ্গে হেসে বলল, "ওয়েলকাম।" ঠিক তখনই ডাইনিং টেবিলের দিকে থেকে আরবান চৌধুরীর গম্ভীর অথচ স্নেহমাখা কণ্ঠ ভেসে এলো, "নন্দিনী মামুনি, এদিকে এসো, নাস্তা করে নাও। আর আর শারমিন মা, তুমিও তাড়াতাড়ি এসো।" চৌধুরী রয়্যাল হাউসের একটি নিয়ম হলো বাড়ির ছোট বড় সবাই একসাথে খাবার খায়। পরিবারের সবাই সেই নিয়ম মেনেই ডাইনিং টেবিলে বসে। তবে একজন ব্যতিক্রম আয়ান চৌধুরী। বাড়ির পারিবারিক নিয়মকানুনের ক্ষেত্রে আয়ান নিজেকে কখনো বাধ্য মনে করে না। নিজের মতো করে চলতে অভ্যস্ত সে। সকাল ৯টা। নন্দিনী কলেজে এসেছে। আজ তার ৩টা গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। বিয়ের ঝামেলায় টানা ২ দিন কলেজে আসতে পারেনি সে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাসও মিস হয়ে গেছে। বিষয়টি নিয়ে নন্দিনীর আফসোসের শেষ নেই। এদিকে পিয়াল আর নুসরাত সবেমাত্র কলেজ ক্যাম্পাসে পা রেখেছে দূরে থেকেই। নন্দিনীকে দেখতে পেয়ে দুজনেই দ্রুত তার দিকে এগিয়ে এলো। নন্দিনীর সামনে এসে নুসরাত এক ধমকের স্বরে বলল, "কিরে নন্দিনী, ২ দিন ক্লাসে আসিসনি কেন? কলও ধরিসনি? তুই তো কলেজ ফাঁকি দেওয়ার মেয়ে নস।" নন্দিনী কিছু বলার আগেই পিয়াল মুচকি হেসে দুষ্টুমি করে বলল, "নিশ্চয়ই এই ২ দিন ওর বিয়ে ছিল।" কথাটা শুনতেই নন্দিনীর বুক ধক করে উঠল। কোনোভাবেই তার বিয়ের কথা জানাতে চায় না। বিয়ের কথা জানাতে তার আপত্তি ছিল না, যদি না সেই বিয়েটা তার মেডিকেল প্রফেসর ডক্টর আয়ান চৌধুরীর সঙ্গে হতো। কিন্তু আয়ানের সঙ্গে তার বিয়ে হয়েছে এই কথাটা সে কোনোভাবেই কলেজে প্রকাশ করতে চায় না। নন্দিনী কৃত্রিম বিরক্তি হাসি দেখিয়ে বলল, "উফ পিয়াল, তুই এত বকবক করিস কেন? আমার বিয়ে হলে তোদের বলতাম না? আসলে আমি আমার নানুর বাড়িতে গিয়েছিলাম।" কথাটা বলেই নন্দিনী অস্বস্তিতে ঢোক গিলল। এমনিতে সে সচরাচর মিথ্যা কথা বলে না, অথচ আজ পরিস্থিতির চাপে তাকে মিথ্যা বলতে বাধ্য হলো। আর পিয়ালটাও কিনা খুঁজতে, খুঁজতে প্রায় আসল কারণটাই বলে ফেলেছিল নন্দিনীকে।
এমনিতেই আয়ানকে পছন্দ হয় না। তার উপর বাবার কথায় বাধ্য হয়ে তাকে আয়ানকে বিয়ে করতে হয়েছে। সবচেয়ে বড় কথা আয়ান নিজেও এই বিয়েটি মেনে নেয়নি। নন্দিনীকে স্ত্রী হিসাবেও স্বীকার করতে চায় না। অবশ্য এসব নিয়ে নন্দিনীর খুব একটা মাথা ব্যথা নেই। কারণ সেও তো এখানে আয়ানকে নিজের স্বামী হিসেবে মন থেকে মেনে নিতে পারেনি। তবে একটা বিষয় সে যথেষ্ট নিশ্চিত আ য যথেষ্ট চিন্তিত। কলেজে যে কোনোভাবেই তাদের বিয়ের কথা জানাজানি না হয় এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনের এই জটিল অধ্যায়টি সে সবার থেকে আড়ালেই রাখতে চায়। নন্দিনীর ভাবনার মাঝেই নুসরাত বলে উঠল, "চল, চল নন্দিনী, আজ আয়ান স্যারের ক্লাস আছে। দেরি হয়ে গেলে ক্লাসে ঢুকতে দেবে না।" নন্দিনীও নুসরাতের কথায় সায় জানিয়ে ক্লাসের দিকে চলল। নন্দিনী সবসময় ১ম বেঞ্চে বসে, কিন্তু আজ কি মনে করে যেন ব্রেঞ্চের দি এ ১ম বেঞ্চের দিকে গেলই না, বরং বেছে একেবারে শেষের বেঞ্চে গিয়ে বসলো। বিষয়টা দেখে পুরো ক্লাস যেন অবাক হয়ে গেল। ক্লাস টপার আজ হঠাৎ করে শেষ বেঞ্চে। যে মেয়ে কোনোদিন ক্লাস ফাঁকি দেয় না, সেই মেয়েই টানা ২ দিন কলেজে আসেনি। তার উপর প্রতিদিন ১ম বেঞ্চে বসা সেই ছাত্রী আজ কিনা একেবারে শেষ বেঞ্চে এসে বসেছে। ব্যাপারটা সবার কাছেই বেশ অদ্ভুত লাগছিল। এদিকে পিয়াল আর নুসরাত তা যেন কি বলবে সেটাই ভেবে উঠতে পারছে না। নুসরাত মুখে ঈষিত বিরক্তি ছাপ ফুটিয়ে বলল, "এই, তোর হয়েছে কি বলবি? লাস্ট বেঞ্চে বসলি কেন? এখান থেকে স্যারের লেকচার ঠিকমতো শোনা যাবে।" নন্দিনী শান্ত গলায় বলল, "না রে নুসরাত, আজকে এখানেই বসি।" কথাটা শেষ হওয়ার আগেই পুরো ক্লাসরুম নীরব হয়ে গেল। দরজায় এসে দাঁড়িয়েছে হার্ট স্পেশালিস্ট ও মেডিকেলের প্রফেসর ডাক্তার আয়ান চৌধুরী। লম্বা ও সুগঠিত গঠনের আয়নের গায়ের রং গম বর্ণ, ফর্সাও নয় আবার শ্যামলাও নয়, ঠিক তার মাঝামাঝি। সুগঠিত মুখাবয়বে চাপা দাড়ি তাকে দিয়েছে এক পরিণত ও সুদর্শন পুরুষের আভা। তবে মুখে সবসময় লেগে থাকে এক ধরনের গম্ভীর আর স্থির দৃষ্টি। তাকে সহজে কারো সঙ্গে মিশে যাওয়ার মতো মানুষ বলে মনে হতে দেয় না। গায়ে সাদা আবরণ, ভেতরে পরা সাদা শার্টের হাতা পর্যন্ত ও কোনা কোনায় পর্যন্ত গোটানো। তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। দেখলেই বোঝা যায় গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি। আয়ান ক্লাসরুমে ঢুকে স্বাভাবিক গলায় বলল, "গুড মর্নিং এভরিওয়ান।" সবাই সস্বরে বলে উঠল, "গুড মর্নিং স্যার।" নন্দিনী, নুসরাত আর পিয়ালো যে যার জায়গায় বসে পড়ল। আয়ান ডেস্কের সামনে গিয়ে লেকচার শুরু করল। নন্দিনী মাথা নিচু করে মনোযোগ দিয়ে লেকচার শুনতে লাগলো। এক হাতে কলম, অন্য হাতে খাতা ধরে দ্রুত নোট নিচ্ছে সে। কিছুক্ষণ পর হঠাৎ করেই আয়নের চোখ পড়ে গেল সামনের বেঞ্চের দিকে। আজ সামনের বেঞ্চটা খালি। মেয়েটা কি তাহলে আজও আসেনি? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। জান, ধুর, আমি এসব কি ভাবছি? ও আসুক কিংবা না আসুক সেটা একান্তই ওর ব্যাপার। অযথা এসব নিয়ে ভাবার কি দরকার? কথাগুলো মনে বলেই আবার মন দিল সে। কিছুক্ষণ পর হঠাৎ করে আয়নের লেকচার থামিয়ে পুরো ক্লাসের দিকে তাকালো। কেউ কি কিছু বলতে পারবে? এই কেসে রোগীর জন্য ১ম কোন বিষয়টা বিবেচনা করা উচিত? প্রশ্নটা শুনে পুরো ক্লাস নীরব হয়ে গেল। কেউ কোনো উত্তর দিল না। আয়ন পেশাদার দৃষ্টিতে পুরো ক্লাসের দিকে তাকিয়ে রইল। নন্দিনী কয়েক মুহূর্ত চুপ করে থেকে হাত তুলল। "জি স্যার।" আয়ান পরিচিত কণ্ঠ শুনে তার দিকে ঘুরে তাকালো। পরক্ষণে বলে উঠল, "বলুন।" নন্দিনী আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নটির উত্তর দিল। আয়ান কয়েক সেকেন্ড নীরব তার দিকে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, "কারেক্ট।" এরপর আর কোনো কথা না বলে আবার বোর্ডের দিকে ফিরে গেল সে। নন্দিনীও মাথা নিচু করে নিজের খাতায় লিখতে ব্যস্ত করল। কিন্তু আয়নের মনে অদ্ভুতভাবে একটা কথাই ঘুরপাক খেতে লাগলো। মেয়েটা সত্যিই যথেষ্ট মেধাবী। আয়ান আর কিছু না ভেবে আবার লেকচারে মনোযোগ দিল। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।